আজ রাতে আছে প্রথম ক্লাব ওয়ার্ল্ড কাপের ফাইনাল। ৩২ দলের যে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপের সূচনা হয়েছিল মাসখানেক আগে, তার শেষটা হচ্ছে আজ রাতে। চেলসি নাকি পিএসজি, কারা জিতবে এই প্রথম বড় আসরের শিরোপাটা, তার মীমাংসা আজ রাত ১টায়। এবং এই ম্যাচে সবাই জানেন পরিষ্কারভাবে ফেভারিট ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। এর ব্যতিক্রম কিছু ঘটার সম্ভাবনা আসলে কতখানি? এই ব্যতিক্রম ঘটার সম্ভাবনা আসলেই কম। যদি আপনি হচ্ছে পিএসজির ওভারঅল পারফরমেন্স হিসাব করেন, তারা যে ফর্মে রয়েছে, তারা যেভাবে পুরো টুর্নামেন্টটা, তারা ইনফ্যাক্ট এই পুরো সিজনটা তারা যেভাবে শেষটা করার পথে রয়েছে, সেটাতে তাদেরকে ফেভারিট বলতে হবে। হ্যাঁ, চেলসি হচ্ছে গিয়ে আপনার খুব স্ট্রং প্রতিপক্ষের এগেনস্টে কিন্তু এখন পর্যন্ত খেলে নাই, সেই হিসেবটাও যদি আপনি দেখেন, সুতরাং ওই হিসেব করলে পিএসজির এই ফেভারিট এই ম্যাচে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। পিএসজি কোচ লুই এনরিকে নিশ্চয়ই ইতিহাসটা গড়তে চাইবেন। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন তারা জিতেছেন এবং সেটা যেমন তাদের জন্য একটা ইতিহাস, এবার যদি তারা একই ধাক্কায় ক্লাব ওয়ার্ল্ড কাপটা জিতে ফেলতে পারেন, আগামী ৪ বছরের জন্য তাদের জার্সিতে থাকবে আরও একটা নতুন ব্যাজ, যেটা বিশ্বকাপ জয়ের ব্যাজ। এবং তিনি বলছেন তিনি আসলে ইতিহাসটা গড়তেই চান। লুই এনরিকের দল ইতিহাস গড়ার খুব কাছাকাছিও বটে। একজন কিংবা দুইজন নয়, আমাদের ১১ জন তারকার দল হতে হবে। এমনকি ১১ জনেরও নয়, ১৩ বা ১৫ তারকার। আসল তারকা হতে হবে পুরো দলের। আমাদের ক্লাবের চিন্তাভাবনা এরকম, হয়তো ভবিষ্যতে একদিন আমাদের হারতে হবে। আমরা তারকা চাই, তবে দলের জন্য নিবেদিত। এখানে তিনি যা বলার চেষ্টা করছেন সেটা হচ্ছে যে মেসি, নেইমার এবং সবশেষ কিলিয়ান এমবাপে লাস্ট সিজনে চলে যাওয়ার পরে এই যে রিসার্জেন্স পিএসজির এবং এই যে লুই এনরিকে দলটাকে নিয়ে যে ইতিহাস গড়ে ফেলেছেন, এরই মধ্যে আরেক ধাপ উপরে ওঠার একটা সুযোগ। সেখানে তিনি বলতে চাইছেন যে তারকা তার কাছে খুব বেশি ম্যাটার করছে না, বরং তিনি অ্যাজ আ টিম যে উন্নতিটা করছেন সেটাকে সবার আগে এগিয়ে রাখবেন, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা লুই এনরিকে বোধহয় এই জায়গায় খুব বড় একটা ক্রেডিট দিতেই চাই, যে দলটা চ্যাম্পিয়ন্স লিগ জেতার পরেও তাদের ফুয়েল আসলে কমে নাই, বরং দিনকে দিন আরো বাড়ছে যেন। এবং এই জিনিসটি আপনি খেয়াল করেন যে কোনো একজন সিঙ্গেল ম্যান শো কিন্তু পিএসজির এই টোটাল ক্লাবটার মধ্যেই হচ্ছে না। তিনি যে ওখানে বলছেন, দেখেন মানে কতজন পারফর্মার পিএসজির এই দলটার মধ্যে, সেখানে ওসমান ডেম্বেলে, নুনো মেন্দেজ, আশরাফ হাকিমি, তাদের যে মিডফিল্ড ট্রায়োটা রয়েছে সেইটা, বারকোলা, মানে সবার কথা, দোনারুমা সহ ইচ এন্ড এভরি পার্সনের কথা আপনার এখানে বলতে হয়। এবং সেই জিনিসটার কারণে কিন্তু পিএসজিকে এখন একটা সুখী পরিবার মনে হচ্ছে, যেই জিনিসটাই ওই কালচারটা, ওই এনভায়রনমেন্টটা পিএসজির ব্রিডের মধ্যে আসলে ঢুকিয়ে দিয়েছেন লুইস এনরিকে। এই ম্যাচের পিএসজি দলের খুব তেমন ঝামেলা নাই। তাদের আসলে যতটা ইনজুরি প্রবলেম, কে ফিরছে কে আসছে, সেটা নিয়েও কিন্তু পিএসজির খুব বেশি আসলে চিন্তার কোনো কারণ নাই। কারণ তারা সেমিফাইনালে যেই লাইন আপটা নিয়ে নেমেছিল, যেই লাইন আপটা দিয়ে তারা রিয়াল মাদ্রিদকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে, অলমোস্ট সেই লাইন আপটা নিয়েই আজকের ম্যাচে লুইস এনরিকে তিনি মাঠে নামতে যাচ্ছেন। চেলসি এই ম্যাচে কতখানি আন্ডারডগ এটা আমরা বুঝতে পারবো যখন আমরা চেলসির এই ম্যাচের ফাইনাল ম্যাচের প্রবাবল 11টা দেখব। প্রবাবল 11-এ আপনাকে যদি আমি প্রশ্ন করি যে চেলসির এই 11 থেকে পিএসজির কোনো প্লেয়ার, মানে এই টিম থেকে কোনো প্লেয়ার আসলে পিএসজিতে খেলতে পারবেন কিনা, আপনি যদি এই দলটাকে এইভাবে চিন্তা করেন, সেটা নিয়ার ইম্পসিবল আপনার কাছে মনে হবে। ডিফেন্সে জায়গা নাই, মিডফিল্ডে জায়গা নাই, ফরওয়ার্ড লাইন জায়গা নাই। দু একজন বলতে পারেন যে এনজো ফার্নান্দেজ, কাইসেদো, তাদের একটা সুযোগ থাকলে থাকতে পারে, কিন্তু সেটাও আসলে একদমই নেই বললেই চলে। এই চেলসি দলটা ঠিক ততখানি পিছিয়ে, কিন্তু চেলসি যখন পিছিয়ে থাকে সাধারণত তারা তখন ফাইনালে চমকেও দেয়। ইতিহাসটাই বলে ফাইনালি আসলে সেই কথাটাই বলবে। এবং চেলসির এই সম্ভাব্য একাদশটা যদি আপনি দেখেন, আজকে কি কি চেঞ্জ তারা করতে যাচ্ছে, সেখানে হচ্ছে লেভি কলওয়েল, তিনি ফিরছেন, তার একটা সাসপেনশন ছিল। রিস জেমসকে হয়তোবা আজকের ম্যাচটা খেলানো হবে। চেলসির ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটাও যার কাছে ছিল, যদিও তিনি মাঝখানে ফুল ফিট ছিলেন না, লাস্ট ম্যাচে তিনি বদলি হিসেবে নেমেছিলেন। ওই জায়গায় একটা সুইট কল রয়েছে, গুস্তোকে খেলানো হবে নাকি রিস জেমসকে খেলানো হবে। আর বাকি যে জিনিসগুলো, কাইসাদো লাস্ট ম্যাচে অর্থাৎ ফ্লুমিনেন্সের সাথে ম্যাচে তিনি খানিকটা চোটে পড়েছিলেন, কাইসাদোরটা আসলে 50-50 কল রয়েছে। কোল পালমার, তাকে কি ইনভার্টেড উইঙ্গার হিসেবে রাইট সাইড থেকে স্টার্ট করানো হবে কিনা, যেই জিনিসটা পচেত্তিনোর আন্ডারে তিনি খেলছিলেন চেলসির হয়ে, এনজো মারেস্কা তাকে সম্প্রতি আবার সেই ফরমেশনে ফিরিয়ে এনেছে। এই কিছু সুইট ডিবেট কিন্তু রয়েছে। এবং আপনি আরো একটা জিনিস যদি খেয়াল করেন, জোয়াও পেড্রো, তার হচ্ছে লাস্ট ম্যাচে স্টার্টিং 11-এ ডেবিউ হলো। কেন হলো? কারণ দালেবকে হচ্ছে ওই ম্যাচে পাওয়া যায়নি। দালেব কিন্তু ফিট হয়ে গেছেন। এই ম্যাচটায়
তাহলে কি পেড্রোকে দিয়ে স্টার্ট করানো হবে? দেখেন এইখানে চেলসি এখন এই টুর্নামেন্টে এসে একটা মজার অবস্থায় পড়ে গেছে। তারা ভাবছিল যে নিকোলাস জ্যাকসন তাদের স্ট্রাইকার হবে কিনা, তারপরে যখন ডেলাপকে আনা হলো তখন লোকে ভাবলেন যে না, ডেলাপকে তাহলে স্টার্ট করানো হোক, এবং ডেলাপ গোলও করছিলেন, ক্লাব ওয়ার্ল্ড কাপে গোলও করেছেন। এরপরে গিয়ে এনজো মারেস্কা দেখলেন যে জাও পেদ্রোকে খেলানোর পরে তিনি যখন সেমিফাইনালে ওই জোড়া গোল করলেন এবং গোলের যে ধরন সেটা অনেককে একটা বার্তা দিয়েছে যে এই দলের নাম্বার 9 এই গোটা সিজনে, নেক্সট সিজনে হতেই পারেন যাও পেদ্রো। এবং এর সঙ্গে আপনি যদি মেলান যে নেতো, পেদ্রো নেতো, মানে দুই পেদ্রো কাছাকাছি আর কি, পেদ্রো নেতো দারুণ ফর্মে আছেন। এই এনার্জিটা চেলসির অনেকটুকু আসছে মিডফিল্ড থেকে। কাইসেদোর কথা এবং এনজো ফার্নান্দেজ, এই দুজনকে এই ম্যাচে একটা ভয়ঙ্কর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। কারণ আপনি জানেন যে আপনি মানে অবধারিত, সূর্য যেমন পূর্ব দিকে ওঠে পশ্চিম দিকে অস্ত যায়, এখন অবস্থা এমন দাঁড়িয়েছে পিএসজি আপনাকে প্রেস করবে। এখন এইটা এরকম একটা অবধারিত বাস্তব হয়ে দাঁড়িয়েছে, সেই প্রেস আপনি রেজিস্ট করতে পারছেন কিনা। আপনার যখন উসমান দেমবেলেকে দেখবেন, গোলকিপার সানচেজ যখন বলটা নিচ থেকে খেলা বিল্ড আপের চেষ্টা করতে পারেন বা করবেনই হয়তো, তখন যদি বক্সের ঠিক মাথায় যখন দেখবেন দেমবেলে এমন করে দাঁড়িয়ে আছেন এবং এখনই ভো দৌড় দেবেন, প্রেসিংটা শুরু করবেন, তাকে দিয়ে তো প্রেসটা স্টার্ট হয় পিএসজির, তখন আসলে চেলসি সেটা ধাপে ধাপে উতরে যেতে পারে কিনা তার উপরে গোটা চেলসির এই ম্যাচের ভাগ্যটা নির্ভর করতে পারে। চেলসির এইখানে একটা ব্লুপ্রিন্ট হতে পারে বায়ার্ন মিউনিখ যেরকম তাদের সঙ্গে খেলেছে, যে বায়ার্ন মিউনিখ চেষ্টা করেছে তাদের এগেইনস্ট একটু ফিজিক্যাল হতে, তারা চেষ্টা করেছে কন্টেইন করতে, চাপ আপনাকে নিতে পারতেই হবে, একটার পর একটা অ্যাটাক পিএসজি করেই যাবে, কিন্তু সেগুলো আপনাকে খুব দক্ষতার সাথে ক্লিয়ারও করে যেতে হবে। সময়ের সাথে সাথে হয়তো তারা হতাশ হবে এবং তখন গিয়ে একটা টাইমে হয়তো চেলসির সামনে সুযোগ থাকবে ম্যাচের লাগামটা ধরার। কিন্তু ওই প্রথম 15-20 মিনিটের ভেতরে যদি তারা হাঁটু নড়বড়ে করে ফেলে তাহলে পিএসজি আরো ভয়ঙ্কর হয়ে তাদের উপরে হামলা করবে। দেখেন এই জায়গায় হচ্ছে গিয়ে গেল রাতেই একটা ভিডিও দেখছিলাম, আর সেটা হচ্ছে যে আপনার সোশ্যাল মিডিয়ায় এখন সয়লাভ, সেই জিনিসটা হচ্ছে পিএসজি প্রত্যেকটা সেন্টার বা কিক অফের পর তারা কি করে, কিক অফের পরে কিন্তু তারা হচ্ছে গিয়ে যিনি ওই কিক অফটা করেন তিনি বলটাকে একদম প্রতিপক্ষের থ্রোয়িং বরাবর তিনি পাঠিয়ে দেন এক কিকে, মানে শুরু থেকেই প্রেসিং, মানে তখন আপনার কর্নার ফ্ল্যাগের কাছ থেকে আপনার থ্রোয়িং নিতে হবে, আপনার ফরওয়ার্ডের সামনে যে প্রেসটা শুরু হয়ে যাবে। এটা আমরা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে দেখেছি, ইনফ্যাক্ট এটা পিএসজির খেলা যারা দেখেছেন ওয়ার্ল্ড কাপের প্রত্যেক ম্যাচে আমি দেখলাম সেটা করছে। লাস্ট সিজন থেকে আপনাকে আসতে হবে, লাস্ট সিজন থেকে যদি আপনি আসেন, পিএসজির প্রতিটা কিক অফের ফার্স্ট কিক অফ তাদের টার্গেটই হচ্ছে বলটাকে ওই পাশে পাঠিয়ে দেওয়া, এবং সেটা খুব স্বাভাবিকভাবে টাচ লাইনের বাইরে ওখান থেকে থ্রোইন, মানে এটা তাদের একটা নিয়ম হয়ে দাঁড়িয়েছে, যে নিয়মটা তারা একদমই কোনো ম্যাচেই আমি দেখি নাই যে তারা আসলে ওইটার বাইরে গেছে। যদিও আগের ম্যাচে পিএসজি কিক অফ করে নাই, কিক অফটা মানে ম্যাচের শুরুটা করেছিল রিয়াল মাদ্রিদ। এবার আপনি যদি পিএসজির ধাক্কায় আসেন, যে পিএসজির জন্য চ্যালেঞ্জটা আসলে কি, পিএসজির জন্য আপাতত সেই অর্থে আপনি চ্যালেঞ্জ আসলে খুঁজে পাবেন না, এবং 11টাও মোটামুটি সেট, দুই টিমেরই 11 সেট। পিএসজি এবার যেভাবে আসলে এই টুর্নামেন্টে এই পর্যন্ত এসে রোড টু ফাইনাল যদি আমরা পিএসজির একটু দেখে নেই, তাহলে আপনি বুঝতে পারবেন যে পিএসজিও আসলে হারে, তাদেরকে হারিয়েছিল বোতাফোগো ইন্টারেস্টিংলি, এবং ব্রাজিলিয়ান কাউন্টার পার্টির সঙ্গে তাদেরকে হারতে হয়েছিল। এরপর থেকে একচেটিয়া পিএসজি দাপট দেখিয়েছে। কোয়ার্টার ফাইনালে ইন্টার মায়ামি, কোয়ার্টার ফাইনাল বলছি রাউন্ড অফ 16 ইন্টার মায়ামি, কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদ, মানে বাদ তো কেউ নাই। মানে যত ফেভারিট টিমগুলো আছে সবগুলোকে আসলে পিএসজি হারিয়েছে, এবং পিএসজি যে সেকেন্ড ম্যাচটা 1-0 গোলে হেরেছিল সেই ম্যাচটা কিন্তু হচ্ছে পিএসজি যেহেতু প্রথম ম্যাচে আপনার অ্যাটলেটিকোকে হারিয়ে দিয়েছিল, কয়েকটা চেঞ্জ কিন্তু সেখানে লুই এনরিকে তিনি করেছিলেন বোতাফোগোর সাথে ম্যাচটা হেরে গেছে। অন্যদিকে চেলসির ক্ষেত্রেও যদি আসেন, চেলসিও কিন্তু এই পুরো ক্লাব ওয়ার্ল্ড কাপে একটা মাত্রই ম্যাচ হেরেছে, সেটাও এক ব্রাজিলিয়ান ক্লাবের এগেইনস্টে। এছাড়া কিন্তু চেলসিও এবারের ক্লাব ওয়ার্ল্ড কাপে কোনো ম্যাচ তারা হারে নাই, সেটাও চেলসির জন্য একটা প্লাস পয়েন্ট। ওই উইন স্ট্রিকটা এনজো মারেস্কার দল ধরে রাখতে পেরেছে, এবং চেলসি যদিও কোয়ার্টার ফাইনাল বা এর আগে রাউন্ড অফ 16 সেখানে হচ্ছে তুলনামূলক কিছুটা সহজ প্রতিপক্ষ তারা পেয়েছিল তুলনামূলক ওর পিএসজির তুলনায়, তারপরও তারা সেখানে জিতে নিয়েছে। এই জায়গায় আপনি হচ্ছে ব্যাটেলগুলা কি কি হতে পারে এই ম্যাচে, দুই দলেরই হচ্ছে আপনার মিডফিল্ডে একটা ব্যাটেল, সেখানে হচ্ছে ভিতিনিয়ার কথা স্পেশালি বলতে হয়। ভিতিনিয়া আপনার এই পুরো ক্লাব ওয়ার্ল্ড কাপ জুড়ে সবচেয়ে বেশি ওয়ার্ক রেট তার রয়েছে, সবচেয়ে বেশি ডিস্টেন্স তিনি কভার করেছেন। সেই জায়গায় হচ্ছে আপনার চেলসির মাথা হয়ে কে দাঁড়াবেন? এনজো ফার্নান্দেজ।
এখন এইখানেই হচ্ছে প্রশ্নটা যে যখন ভিতিনিয়া, ফাবিয়ান রুইস, নেভেস মানে শুধুমাত্র তো একজন না, মানে ওইটা একটা ইউনিট, ওই ইউনিটের এগেইনস্টে চেলসির এই মিডফিল্ড ইউনিট খুব বেশি সাদামাটা আপনার কাছে মনে হওয়ার কথা। এনজো ফার্নান্দেজকে আমরা এখন একটু অভিনব জায়গায় খেলতে দেখছি, মানে অভিনব বলতে এটা যে তিনি আসলে যেভাবে স্টার্ট করেছিলেন চেলসিতে তার ক্যারিয়ারটা, এখন তিনি একটু অন্য পজিশনে খেলছেন, যেটা চেলসিকে অনেক বেশি হেল্পও করছে। আমরা পিএসজি আর চেলসির এবার টুর্নামেন্টের পার্থক্যটা দেখছিলাম না, যেখানে চেলসি একটা জায়গা থেকে এগিয়ে, কোন জায়গাটা এগিয়ে, শর্টসে, মানে সবচেয়ে বেশি শর্টস, আমাদের কাছে ওই ডেটাটাও আছে, আমরা সেটা যদি একটু দেখে নেওয়ার সুযোগ পাই, সবচেয়ে বেশি শর্টসের হিসাব করলে সেখানে চেলসি। এখন এইটার পেছনে অন্যতম কারণ হচ্ছে কাইসেদোর কাছ থেকে যে সাপোর্টটা এনজো ফার্নান্দেজ পান, সেটা তাকে সামনে একটু উন্মুক্ত করে দেয়। এই জিনিসটা চেলসিকে করতে পারতে হবে, কিন্তু হ্যাভিং সেড দ্যাট, নট ইনসাইড 20-25 মিনিটস। এইটা চেলসির শুরুর দিকটায় আস্তে আস্তে আত্মবিশ্বাসটা বাড়াতে হবে। যদিও এনজো মারেস্কাকে ম্যাচের আগের দিন যা জিজ্ঞাসা করা হয়েছিল যে এই ম্যাচে পিএসজি বল পজিশনে অনেক এগিয়ে থাকবে কিনা, আপনি এরকম মনে করেন কিনা, তখন আবার এনজো মারেস্কা বলছেন তাই নাকি। তার মানে বোঝা যাচ্ছে যে তিনি আসলে এটারে মানে বল পজিশনটাকে তিনি আসলে চাপিয়েও দেওয়ার একটা চেষ্টা করবেন। এখন এইটা যদি করতে যান তাহলে রিয়াল মাদ্রিদের মতো হিতে বিপরীত হওয়ার একটা সুযোগ থাকতে পারে। উইথ বল পিএসজি আসলে কতটুকু ডেঞ্জারাস, ইনফ্যাক্ট হচ্ছে যখন তারা বল লুজ করে তখনও ট্রানজিশনে তারা কি কি করতে পারে সেটারও হচ্ছে একটা পারফেক্ট এক্সাম্পল রিয়াল মাদ্রিদ ম্যাচে সেই জায়গাটাতে ফুটে উঠেছে। এখন এনজো মারেস্কার ওই প্লাস পয়েন্টগুলো কি, প্লাস পয়েন্ট বা হচ্ছে আপনার শক্তির জায়গা কোনটা, ওই যে এনজো ফার্নান্দেজ আপনি ভিতিনিয়ার সাথে যদি পারফেক্ট একটা তুলনা করতে চান, দুজনেই হচ্ছে একটা একটা করে গোল পেয়েছেন, অ্যাসিস্টের হিসেবে ভিতিনিয়ার থেকে এগিয়ে হচ্ছে কি আপনার এনজো ফার্নান্দেজ। পালমার একটা ভালো ফর্মে রয়েছেন, জুয়াও পেড্রো তিনি হচ্ছে গিয়ে লাস্ট ম্যাচে 2টা গোল করেছেন। এই জায়গায় আপনি যদি দেমবেলেকে আটকাতে হয়, চেলসির সবচেয়ে বড় দায়িত্বটা কার ওপর আসে? চালোবার ওপর। চালোবা লাস্ট ম্যাচ অর্থাৎ ফ্লুমিনেন্সের সাথে ম্যাচে তিনি 100% তার পাসিং সাকসেস ছিল। প্রেস করতে চাইবে সেখানে হচ্ছে ওসমান দেমবেলে, তিনি যদি তখন ওই নার্ভটা ব্রেকডাউন না করে ওইখান থেকে বিল্ড আপের শুরুটা করতে পারেন, ওই স্টার্টটা কিন্তু চেলসির ইম্পর্টেন্ট। বিল্ড আপে একজন সেন্টার ব্যাক তার কাছ থেকে ওই সাপোর্টটা পাওয়া। আমার কাছে মনে হয় চেলসির জন্য আছে দুশ্চিন্তার কারণ তাদের গোলকিপারও, মানে চেলসির গোলকিপিং চেঞ্জটা খুব জরুরি, সেটা গোটা সিজন ধরেই লোকে বুঝেছেন, চেলসি ফ্যানরা আরো ভালো বুঝেছেন। আর যখন আপনি পিএসজির মতো প্রেসিং টিমের এগেনস্টে খেলছেন, যারা মারদাঙ্গা প্রেসিং করে, তাদের এগেনস্টে আপনার গোলকিপারকে নিয়ে দুশ্চিন্তায় পড়াটা আরো স্বাভাবিক। এই টুর্নামেন্টটা যখন শুরু হয় তখন চেলসিকে কেউ এইখানে ফাইনালে পর্যন্ত দেখেন নাই। চেলসি ফাইনালে উঠেছে, তাদের তুলনামূলকভাবে সহজ প্রতিপক্ষই পড়েছে। আপনি দেখেন তাদের কপারটা আসলে কিরকম ভালো, কপারটা ভালো হচ্ছে তারা যখন রাউন্ড অফ 16-এ উঠলো তখন তারা বেনফিকাকে পেল, অথচ পাওয়ার কথা ছিল বায়ার্ন মিউনিখকে। বায়ার্ন মিউনিখ গ্রুপ রানার্স আপ হয়ে গেল, গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারলো না বায়ার্ন মিউনিখ বেনফিকার কাছে হেরে, নইলে তারা ওইখানে বায়ার্ন মিউনিখের সঙ্গে পড়তে পারতো। এরপরে রাউন্ড অফ 16 বলেন, সেমিফাইনাল বলেন, ওই অর্থে তাদেরকে বড় কোনো পরীক্ষার মুখোমুখি চেলসিকে হতে হয় নাই। এখন এই সব প্যাচের আলোচনা সমালোচনার পরে আপনি বলতে পারেন যে আপনার সামনে যে দল আসছে আপনি তারাই হারাবেন, আপনি কিন্তু ফিক্সচারকে নিজেরটা নিজে ঠিক করেন, তা তো আর না। এই বাস্তবতার পরও এনজো মারেস্কা বলছেন যে তার দলের পক্ষে এই ট্রফিটা জেতা সম্ভব, এবং তিনি বলছেন আমরা জিততে পারি, একদম পরিষ্কার কথা, আমরা জিততে পারি। দারুণ একটা মৌসুম যাচ্ছে আমাদের, প্রিমিয়ার লিগে টপ 4-এ শেষ করা, কনফারেন্স লিগের পর এবার আমরা ফাইনালে, আমরা গেম বাই গেম ধরে প্ল্যান করি, ফাইনালি আমরা মৌসুমের শেষ ম্যাচের সামনে আশা করি আমরা টুর্নামেন্টটা জিততে পারবো, কনফারেন্স লিগ চ্যাম্পিয়ন আর চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়নের ম্যাচ। বাট তারপরও ধরেন চ্যাম্পিয়ন, হ্যাঁ ওই চ্যাম্পিয়ন মেন্টালিটিটা চেলসির মধ্যে আছে। দেখেন এনজো মারেস্কা বলেও ফেলেছে যে আমরা যদি পিএসজিকে হারাই তারপরে হচ্ছে গিয়ে আমরা সেখানে কোনো প্যারেড করব না, ট্রফি প্যারেড করব না, এরপর 3 সপ্তাহের একটা ব্রেক পেতে যাচ্ছে সব ফুটবলাররা। কোন জায়গায় চেলসি হচ্ছে গিয়ে আপনার যেই প্রতিপক্ষকেই পাক তাদেরকে টপকেই পর্যন্ত আসতে পেরেছে, একটা গুড ক্লাব কালচার বা এই টুর্নামেন্টে একটা হেলদি এনভায়রনমেন্ট কিন্তু হচ্ছে এনজো মারেস্কা তিনি পেয়েছেন এবং তিনি ওই অনুযায়ী টিমকে চালিয়েছেন। চেলসির সবচেয়ে বেশি ফুটবলারকে তিনি ইউজ করেছেন, ক্লাব বিশ্বকাপে যতগুলো ম্যাচ হয়েছে যেই দলেই হোক তিনি কিন্তু প্রচুর নতুন ফুটবলার তিনি ইউজ করেছেন, তাদেরকে তিনি সুযোগ দিয়েছেন। ফাইন, প্রত্যেকটা গেমের মাঝখানে চেলসি, আমি পড়ছিলাম যে জিনিসটা, চেলসির ফুটবলারদেরকে ছেড়ে দেওয়া হতো, তুমি ট্রেনিংয়ের বাইরে যতটুকু ট্রেনিং করার তুমি করো, এরপর হচ্ছে গিয়ে তুমি তোমার ফ্যামিলি, যেহেতু অনেক ফুটবলার ফ্যামিলি তারা সেখানে রয়েছে, ইনফ্যাক্ট ক্লাব থেকে আপনার ওই ফ্যামিলি সবার জন্য একটা ক্যাম্প করা হয়েছে যেখানে তারা থাকতেন, তাদের অ্যাকোমোডেশন, তাদের হচ্ছে গিয়ে নাইট লাইফ থেকে শুরু করে সব ধরনের ফ্যাসিলিটিস দেওয়া হতো। এই কারণে ফুটবলাররা না
চাঙ্গা কখনো মনে হয় নাই যে হচ্ছে গিয়ে তারা এত টায়ার্ড, তারা লম্বা একটা সিজন পার করেছে, 53+ ম্যাচ চেলসি কিন্তু এই সিজনে খেলেছে। ওই ফ্যামিলি বন্ডিংটা এনজো মারেস্কা এই ক্লাব ওয়ার্ল্ড কাপে চালিয়েছে। এই একই ঘটনা কিন্তু পিএসজির ক্ষেত্রেও সত্য, মানে পিএসজি গোটা সিজন ধরে এইভাবে তাদের প্লেয়ারদেরকে ম্যানেজ করেছে, যে কারণে আপনি এই ফাইনাল পর্যন্ত এসেও এতগুলো ধাপের পার হওয়ার পরেও আপনি দেখছেন যে পিএসজি তাদের বেস্ট 11টাকেই মাঠে নামানোর সুযোগ পাচ্ছে। পিএসজির প্রবাবল 11 আপনি মোটামুটি জানেন যে এটা কি হতে পারে, গোলকিপিং থেকে শুরু করে বেরালদোকে আমরা হয়তো দেখবো সেখানে সেমিফাইনালে যিনি খেলেছিলেন, নুনো মেন্দেস, হাকিমি, ভিতিনিয়া, নেভেস, কাভারাজকেলিয়া, ডেমবেলে, দুয়ে। আসেন এবার এটার দুই একটা পয়েন্ট নিয়ে একটু কথা বলা দরকার। আমরা যদি প্রথমে আসি হচ্ছে দুই ফুলব্যাককে নিয়ে, নুনো মেন্দেস এবং আশরাফ হাকিমি, ওই পাশে চেলসির কুকুরেয়া আর হচ্ছে যদি রিস জেমস খেলেন অথবা মালো গুস্তো খেলেন, যেই খেলেন না কেন এখানে কোনো কম্প্যারিজনই আসে না। একদিকে আপনি চিন্তা করেন যখন আশরাফ হাকিমি আর দুয়ে ওপাশ দিয়ে উঠবেন, কুকুরেয়া আসলে করবেনটা কি? কুকুরেয়া কি সামনের দিকে যাবেন? চেলসিকে এই টুর্নামেন্টে অনেকে দেখেছেন তাদের ফুলব্যাককে একটু সামনের দিকে পুশ করতে, সেটাই আসলে কি ঘটবে এই ম্যাচে, কি থাকবে? হাকিমি আর দুই একবার ওপাশ দিয়ে উঠলে আর কোনো রক্ষে নেই, মানে ঠাকুমার ঝুলির মতো অবস্থা হয়ে দাঁড়ায়। দেখেন কুকুরেয়া কিন্তু হচ্ছে গিয়ে তার জন্য চ্যালেঞ্জটা হবে সেই জায়গায় ওই হাকিমি আর দুয়েকে সামলানো। আপনি লাস্ট ইউরোতে চিন্তা করেন, সেই সময়টাতেও কিন্তু হচ্ছে কুকুরের কাছ থেকে ওই সার্ভিসটা তার দল পেয়েছে। এখন আজকের ম্যাচে একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স সেখানে তার করতে হবে। কায়সাদোরও একটা বড় পারফরমেন্স সেখানে হচ্ছে, যদি কায়সাদো ফিট থাকেন তখন হচ্ছে কায়সাদোকে ওই মেইন অ্যাঙ্কারিং এর ভূমিকাটা তার আর এনজো ফার্নান্দেজের নিতে হবে যদি তারা পিএসজি কে হারাতে চায়। এছাড়া আমি আসলে খুব বেশি সম্ভাবনা দেখছি না। সম্ভাবনা আসলেই বেশ কঠিন। পিএসজির ফুলব্যাকদেরকে আটকাতে হবে, মিডফিল্ডে ব্লক করতে হবে, এরপরে ফরওয়ার্ডদেরকে কন্টেইন করতে পারতে হবে। কিভাবে যে ব্লক করবে এটাই সবচেয়ে বড় আমাদের কাছে চ্যালেঞ্জ। প্রায় অসম্ভব মনে হচ্ছে, কিন্তু ফুটবলে সবকিছুই আসলে সম্ভব, কোনো কিছুই অসম্ভব নয়। যদি প্রেডিকশন জানতে চাই তবে কি দাঁড়াবে? পিএসজি সেটা তো আমিও জানি, কিন্তু স্কোর লাইন হচ্ছে আপনার 3-0। 3-0 আমার কাছেও মনে হয় যে এরকম একটা কিছুই, 3-0, 3-1 এরকম কিছুই আমার কাছে মনে হয় স্কোর লাইন প্রেডিকশন। এখন দর্শক আপনার কাছে অন্য কিছু মনে হতে পারে, এর চেয়ে বেশি ব্যবধান মনে হতে পারে, আপনার মনে হতে পারে খেলাটা টাই ব্রেকারে গড়াতে পারে। গরম তো এখানে একটা প্রভাব ফেলতে পারবে, খটখটা রোদের ভিতরে একটা ফাইনাল দেখতে হবে। এনজো ফার্নান্দেজ তো এই ফাইনালের আগেও সেইটা আসলে বলেছেন, গরমের মধ্যে খেলা অনেক বিপজ্জনক, অ্যাজ এন অ্যাথলেট হিসেবে তিনি সেই কথাটা বলেছেন। গরম একটা ফ্যাক্ট, বাট হচ্ছে কি আপনার দেখেন ওই গরম মাঠ খারাপ করতে করতে এই দুই দল কিন্তু ফাইনালে উঠে গেছে, আর একটা ম্যাচই এখন। সবচেয়ে সহজ যে ব্যাপারটা সেটা হচ্ছে এই খেলাগুলো দেখা, মানে যে রকম সার্ভিস ফিফা দিয়েছে সেটার প্রশংসা আসলে করতে হয়। ডিজোন, সেখানে আপনি সরাসরি এই খেলাগুলো দেখতে পাচ্ছেন, একেবারে পরিষ্কার ইউটিউবের মতো সেটা স্ট্রিমিং হয়। সুপার খেলা দেখা এখন একদমই ফ্রি। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.